আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব ৪১। লেখিকা সাদিয়া। শোরগোল মুক্ত কেবিনটার মাঝে কেবল দুই মানবীর নিঃশ্বাসের নিগুড় শব্দ শোনা যাচ্ছে, যারা একে অপরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে মনের সবটুক তৃপ্তি ঢেলে। মায়রা থেকে থেকে আগের চেয়ে আরেকটু বেশি দৃঢ় করে নিচ্ছে হাতের বন্ধনটা, যেন দুনিয়া ভুলে একেবারে ইহামের ভেতরে ঢুকে পড়ার প্রয়াস করে চলেছে মেয়েটা। এক অদ্ভুত প্রশান্তি শীতল করে তুলল ইহামের তপ্ত বুক পিঞ্জিরাটা। সবসময় মায়রার কান্নায় রেগে যাওয়া ইহামও আজ নিজের বুকে প্রেয়সীর এই হৃদয় খুঁড়ে ভেতরে ঢুকে যাওয়ার ব্যাপারটা আর নাক টানার শব্দও আরাম দিচ্ছে। ঠোঁটের ফাঁক দিয়ে এক চিমটি সোনালি আলো ফুটে ইহামের। কাল থেকে ভেতরে যে দাবানল অগ্নি ক্রোধে দিশেহারা হয়ে উন্মাদ হয়েছিল, সেই উত্তপ্তটা আজ যেন ঠান্ডা বরফ হলো এইটুকু স্পর্শে। বুকের ভেতরটা এত হালকা লাগছে যা কাউকে বলে প্রকাশ করতে পারবে না। সে জীবনে আদেও এত প্রশান্তি স্বস্তি কখনো পেয়েছিল কি ভেবে পায় না ইহাম। চোখ বন্ধ করে নিজের সবটুক দিয়ে বেয়াদব মেয়েটাকে আগলে ধরে তৃপ্তির ঢেকুর তোলার মতো মুচকি হাসে। বুক ফেরে বের হয় এক স্বস্তির শীতল নিঃশ্বাস। মায়রা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, সেই সাথে তীব্র বেগে খামচে ধরতে চায় ইহামের পিঠের চামড়া। এতক্ষণে সেখানে লাল দাগ কেটে দিয়েছে নিশ্চয়। মৃদু সুখকর ব্যথা। ইহাম মুচকি হেসে চোখ বন্ধ করে নেয়। নরম কোমল স্বরে ডাকে, কি হয়েছে মায়রা? এই বোকা মেয়ে, কাঁদছ কেন? কি হয়েছে বলো আমায়। তাকাও এদিকে। ইহামের মুখ থেকে এমন আদরে গলা পেয়ে মেয়েটা আরও গলতে শুরু করে। পূর্বের চেয়ে দ্বিগুণ বেগে ফোঁপায়। ইহাম তাকে শান্ত করতে চায়। নিজের মুখ তুলে আদুরে তুলতুলে গলায় বলে, এদিকে তাকাও মায়রা, তাকাও আমার দিকে। মায়রা নিরুত্তর রয়, মাথা দুলিয়ে না বলে। ইহাম তবুও মেয়েটার মুখ তুলতে চায়। টানাটানির পর বিব্রতভাবে মায়রা মুখ তুলে, তবে হাত ছাড়ে না ইহামের থেকে। কান্নারত রক্তিম ফুলো মুখটা দুই হাতে আজলায় পরম যত্নে তুলে আনে ইহাম। গভীর শান্ত চোখে তাকিয়ে ফিসফিস করে জানতে চায়, কি হয়েছে মেয়ে, এত কাঁদছ কেন? কি সমস্যা? বলতে বলতে মায়রার এলোমেলো চুলগুলির দিকে তাকায়। ভিজে মুখে লেপ্টে রয়েছে গুছি কয়েক চুল। আলতো হাতে সেই চুলগুলি সরিয়ে দেয়। আহ্লাদ স্বরে প্রশ্ন করে, বোকার মতো কাঁদছ কেন? বলবে মেয়ে। আপনি খুব পচা ক্যাপ্টেন সাহেব, হঠাৎ এই কথা কেন? তোমার ভাষায় কঠিন পাষাণ মানব, তাই তো। আপনি তার চেয়েও বেশি। কথা শেষে পুনরায় হুমড়ি খেয়ে পড়ে ইহামের বুকের। সঙ্গে সঙ্গে ফুটে তার মুখে সুখ নিঃসৃত হাসি। দুই হাতে মায়রাকে আগলে ধরে শুধায়, তাহলে আমায় খুঁজছিলে কেন? আপনি নিজেকে আমার কাছে সবসময় এত কঠিন দেখান কেন? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়। আপনার কথাটাও আমার প্রশ্নের উত্তর নয় ক্যাপ্টেন সাহেব। মায়রার ঘুড়ি পেঁচিয়ে বলা কথায় মৃদু হেসে ওঠে ইহাম। নিঃশব্দে মায়রার মাথায় অনায়াসে চুমু খায়। হিস হিস করে বলে, আমি এমনই, এটাই আমার স্বাভাবিক রূপ। সামলে উঠতে পারবে তো? লজ্জার ভিড়ে উত্তর দেয় না মেয়েটা। কানে আসে আরও ফিসফিসে কণ্ঠ, আগেই বলেছিলাম না আমি সবার মতো না, একটু আলাদা, একটু ডিফারেন্ট। মানিয়ে নিতে পারবে আমার পিচ্চি মিসেস চৌধুরী? মায়রার আরও মিশে যাওয়া দৃঢ়ভাবে টের পাওয়ায় সেই লজ্জার আভাস। মাথা ব্যথা আছে? টেস্ট করিয়েছিলে? বুকের মাঝে ঘাপটি মেরে থেকেই মেয়েটা দুই পাশে মাথা নাড়িয়ে জবাব দেয়, না। ভুরুকুটি করে ইহাম সঙ্গে সঙ্গে মোটা গলায় প্রশ্ন করে, কেন? কয়টা বাজে এখন? মায়রাকে আরও কিছু বলবে তার আগে অনুভব করে পিঠের কাছটায় ভিজে কিছুর অস্তিত্ব।
শঙ্কিত হয়ে মায়রাকে ছাড়িয়ে দেখতে পাই 2 দিন আগে গায়ে জড়ানো শুভ্র কুচকুচে শার্টটাই সদ্য লাগা শ্বেত বর্ণ, কপাল কুচকায় সে বিস্তর। তড়িতে নজর যায় মায়রার হাতে লাগানো ক্যানোলা চুইয়ে পড়া রক্তের ফোঁটার দিকে। শান্ত স্থির চোখগুলির হঠাৎই লাল হয়ে যায়, রাগ ফুটে ওঠে, রক্তিম চোখে তাকায় মায়রার দিকে। মায়রা নিজেও বোকা বনে যায়। হাতের রক্ত আর ইহামের রক্তলাল চোখ দুটোই মেয়েটা কিংকর্তব্য বিমূঢ় করে তোলে। ইহামের চোখের দিকে ভীতু নজরে তাকিয়ে ঢোক গেলে ইহাম তখনও রাগী দৃষ্টিতে তাকিয়ে তার দিকে। তখন ছুটে আসার সময় নিশ্চয়ই স্যালাইনের নল বেকায়দায় খুলে এসেছে। বেয়াদব মেয়েটা চিবিয়ে বলে উঠল, হোয়াটস রাবিশ! তোমায় কি করতে মন চায় বলো তো আমায়? মায়রা, কি করব এখন আমি তোমায়? তেমন কিছু শ্যাট আপ, ননসেন্স! আগুন লাল চোখ দুটি দিয়ে যেন পারে জ্বালিয়ে দেয় মায়রাকে। দাঁতে দাঁত পিষে, শরীরের রক্ত বেশি হয়ে গিয়েছে না? ওইটুকুনি তো শরীর, এক রাতের ডোজ নিতেই জ্বরে হিমশিম খাও, আবার তা নিয়ে বাহাদুরি! লজ্জায় গাল দুটি লাল হয়ে উঠল মায়রার। এখনই টুস করে ফেটে যাবে টসটসে আপেলের মতো। লাজুকতার মতো মিয়ে আছে মেয়েটা। তার ওই রক্তিম মুখের দিকে ইহাম এক পলক তাকিয়ে ক্যানুলা লাগানো টেপটা খুলে আগে ক্যানুলা টেনে বের করলো, ফিনকি দিয়ে আবারও রক্ত বের হওয়ার সাথে সাথে আঙুল দিয়ে চেপে ধরলো। পরক্ষণেই হুঙ্কার দিয়ে চিবিয়ে উঠল, ডক্টর বলে। টেস্টের সব কাজ শেষ করে মায়রাকে নিয়ে ইহাম কেবলই কেবিনে ঢুকেছে। তখনের বেডটা স্যালাইনের টিপ টিপ করে ফোঁটা পড়ার কারণে খানিক ভিজে গিয়েছে বলে ইহাম বেডটাও চেঞ্জ করিয়ে নিয়েছে। ডক্টর বলে দিয়েছে আপাতত স্যালাইন লাগছে না, পাতলা নরম কিছু খাবার খেয়ে ফুল রেস্ট করতে। মাথায় এই কয়েকদিন কোনো রকম চাপ প্রয়োগ করতে পারবে না। মায়রাকে আলতো করে 2 হাতে জড়িয়ে আস্তে ধীরে হাঁটিয়ে নিয়ে এলো কেবিনে। সারাক্ষণ শুয়ে থাকতে থাকতে মাথা আরও ভার হয়ে আসছে। ইহামের এই আদুরে কাণ্ড, এই যত্নগুলি মায়রার মনে অনাবিল খুশি ছড়িয়ে দিচ্ছে। শুয়ে থাকে ভালো লাগে না? আচ্ছা তাহলে একটু বসো, আমি আসছি। না, কি না, আমার পাশে একটু বসুন। ইহাম ওর পাশে বসে আলতো করে মায়রার গাল স্পর্শ করলো, আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, ব্যথা কমেছে? মায়রা সম্মতি দিয়ে নীরব রইল। ইহামের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে মনে বলল, আপনি আমার সব রোগের উপশম। জীবনের শেষ দিনটা শুধু এরকম করেই কোমলভাবে সঙ্গ দিয়েন। তুমি বসো, আমি কিছুক্ষণের মাঝে আসছি। ইহামের বাম হাত তবুও ছাড়ে না মায়রা। সে মায়রার দিকে তাকিয়ে ম্লান হাসল, যদিও বোঝা গেল না সে হাসি। মেয়ে, হঠাৎ এত লাগাম ছাড়া হয়েছ কেন? মায়রা ইহামের কথার মানে বুঝে চুপ থাকে, লাজুক মুখে দৃষ্টি সরায় অন্য পাশে। মেয়েটার রক্তিম গাল আর মিটিমিটি হাসি ঠোঁট দেখে এক পশলার শিহরণ বয়ে গেল মনে। ঠোঁট কামড়ে হেসে আরেকটু লজ্জারাঙা করতে হিসহিস করে বলে উঠল, তখন যেন কিসের কথা বলেছিল মায়রা? কি যেন? বউ, বাচ্চা, পরিবার, অ্যাম আই রাইট? লজ্জা বিস্ময়ে চোখ দুটি বড়সড় হয়ে গেল মায়রার। ঠোঁট চেপে চোখ বন্ধ করে নিল সহসা। কি সাংঘাতিক এই লোকটা! ওই সময়ে রাগের মাথায় বলা সব কথাই কাউন্ট করে রেখেছে নাকি? ছি! কি হলো আমার মিসেস পিচ্চি চৌধুরী? বাচ্চা চায় একটা? লজ্জায় অস্বস্তিতে মায়রা খিপড়ে বেডশিট চেপে ধরল, দাঁত কামড়ে চোখ চাপিয়ে রেখেছে। আচমকা নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে গেল যেন। ইহাম সেই রক্তজবা গাল দুটি দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। লজ্জারাঙা মায়রার চিবুকের নিচে হাত রেখে মুখটা ধীরে উপরে তুলল। মেয়েটা লাগাতার নিঃশ্বাস নেওয়ার দৃশ্যটুক
ইহামের হৃদয় ঝলকে দিচ্ছে বারবার অপ্রত্যাশিত কিছু চাওয়া। মনের বেসামাল ঝড়ে তাণ্ডব লীলায় বারবার খেই হারাচ্ছে ছেলেটা। খুব কসরত করে গলা ছিঁড়ে ঢোক গিলল ইহাম। সেই সাথে তার অ্যাডামস আপেলটাও দারুণ ভঙ্গিতে ওঠানামা করল। আলতো করে নিজের ঠোঁট দুটি মায়রার অস্বস্তিতে কুঁচকানো ললাট, এরপর ললাট ডেঙিয়ে ঠোঁটের ডান পাশে আলতো করে একটু চুমু খেলো। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মায়রার লাজুক ছোট্ট দেহটা। শিহরণে কাঁটা দিয়ে উঠল তার সর্বাঙ্গ। নিঃশ্বাসটাও সেই সাথে আটকে নিয়েছে আচমকা। লোকটার গায়ের আদুরে ঘ্রাণ আর উষ্ণ নিঃশ্বাস তার ভেতর করে দিচ্ছে তছনছ। ইচ্ছা হচ্ছে সকল জড়তা কাটিয়ে একদম মিশে যেতে লোকটার সংস্পর্শে, কিন্তু অদ্ভুত এক অনুভূতিতে তার সমস্ত শরীর অসাড় নিস্তেজ লাগছে। হাত পা দুটি বরফের মতো জমে আছে। ঠিক তখনই হৃদয় ঘায়েল করা ভয়ঙ্কর অনাকাঙ্ক্ষিত এক কথা ফিসফিস আওয়াজে কানে এলো। শুধু যদি তোমার শরীর ছোঁয়ার বাহানা করে থাকি, তবে ধরলাম না তোমায়, স্পর্শ করে দেখলাম না তোমার নাজুকতা, আর না কাছে আসলাম। কেবল অনুভূতিতে নিগুড়ভাবে ছুঁয়ে দিব তোমার কায়ার অন্তঃকরণ। প্রথম কয়েক সেকেন্ড মায়েরা স্তম্ভিত হয়ে বসে রইল। কিছুই বুঝল না ইহামের কথার গভীরতার রেশ। পরক্ষণে ফাঁকা মস্তিষ্ক যখনই সূক্ষ্ম ইঙ্গিতটা প্রদান করেছে, তার বুকটা ধক করে কেঁপে ওঠে। কলিজা চিপে ধরে এক আতঙ্ক। কি ভয়ঙ্কর প্রতীক্ষা করেছে এই লোক! ইহাম তড়িতে তার কাছ থেকে সরে আসার আগে মেয়েটা এই দুঃসাহসী কাজ করে বসল। ইহামের শক্ত পেশিবহুল মোটা রগযুক্ত হাতটা টেনে ধরেই নিজের কাছে নিয়ে এলো পুনরায়। এক ন্যানোসেকেন্ডও সময় অতিবাহিত না করে জাপটে ধরে ইহামকে, ফুঁপিয়ে উঠে বলে, দয়া করে এসব বলবেন না, আমার ভুল হয়ে গিয়েছে। তখন রাগের মাথায় আপনার উল্টোপাল্টা বকেছি, আমায় মাফ করে দিন। ইহাম হতবাক হয় মায়রার কাজে। মেয়েটা একটু দুঃসাহসী কাজ করছে না। স্মিত হয় সে। অদ্ভুত একটা শান্তি লাগে মায়রা নিজ থেকে তাকে এভাবে টেনে নেওয়ায়। চোখ বন্ধ করার আগেই যেই টের পেল মায়রা শক্ত করে চেপে ধরছে তার পিঠের চামড়া, তখনই ভারী গলায় ধমকে বলে, একদম না, একটুও শক্ত করে ধরবে না আমায়। আর এক ফোঁটা রক্ত যদি বের হয় মায়রা, আই সোয়ার মাথার উপর তুলে এক আছাড় মারব তোমায়। আপনি প্লিজ আমায় মাফ করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে, মাফ করুন প্লিজ, এমন রেগে থাকবেন না আমার উপর। মায়রার কাঁধে থুতনি ঠেকিয়ে ইহাম ধীর কণ্ঠে বলে, খুব দেখি কথা শিখেছ মায়রা। হঠাৎ এত সাহস কোথা থেকে আসছে তোমার? আপনার কাছ থেকে, আপনার কোমল আচরণটুক থেকে। দয়া করে আমার উপর রেগে থাকবেন না প্লিজ। কিন্তু তুমি তো আমার কথা শোনো না, সবসময় যেটাই বলি তার পিছু ঘোরো। না রেগে থাকবো কিভাবে তোমার উপর? আর আপনার কথার অবাধ্য হব না, সব কথা শুনবো। শুধু আপনি একটু ভালো করে আমার সাথে কথা বলবেন, একটু নরম ব্যবহার করবেন, তবে আপনার সব কথা আমি মেনে নিব। শিওর তো? মনে রেখো, কথার অবাধ্য হলে কিন্তু একেবারে দূরে চলে যাব। কথাটা বুঝি মেয়েটার মন মানতে চায় না। বিরোধিতা করে বলেই শক্ত হাতের নখের আঁচড় কেটে দেয় ইহামের পিঠে। কণ্ঠে চাপ প্রয়োগ করে জবাব দেয়, বললাম তো শুনবো, তবুও এসব বলার কি মানে ক্যাপ্টেন সাহেব? আপনি আসলে একটা নির্দয় কঠিন মানুষ। মায়রা এখনো ইহামের গলা ছাড়ে না, দুই হাতে ঝাপটে ধরে দৃঢ়ভাবে। মেয়েটার নাক ফুলা রুষ্ট কণ্ঠ না দেখলেও বুঝতে পারে ইহাম স্মিত হাসে সে। এসব সেন্টিমেন্ট দেখিয়ে কিসের ইঙ্গিত দিচ্ছ আমার পিচ্চি মিসেস চৌধুরী?
মরো মায়েরা কথার যথার্থ বুঝে লাজে দাঁত কাটে, মনে মনে বিড়বিড় করে আস্তাগফিরুল্লাহ বলে। দাঁত খিঁচে অদ্ভুত জড়তায় নিজেকে শক্ত পাথরের মতো করে নেয়। ইহাম সবটাই টের পায়। চওড়া করে নিজের ঠোঁটের হাসি হিসহিস করে বলে, মাফ করে দিলাম। এখন ইহামের এই মাফ করার ঠিক কোন মাফ করার ইঙ্গিত দিয়েছে তা ওই বোকা মাথামোটা মেয়েটা বুঝেছে কিনা সেটা ভেবে আর একটা দফা দৃঢ় হাসলো ছেলেটা। পরক্ষণে অভিনয় করে মোটা গলায় জানালো, এই জন্যই বলে মেয়েদের বেশি লাই দিতে নেই, বেশি আদরে আদরে বাদর হয়ে যায়। কে বলেছে আপনায়? এক টুকরো আরাম নিয়ে মায়েরা হেসে ইহামের কাঁধে মাথা নাড়ায়। মেয়েরা হচ্ছে তুলতুলে নরম বস্তু, আলতো হাতে ধরতে হয়, বেশি কড়া আর রুক্ষ হাতে হতে গেলে হাত ফসকে পালায়। মেয়েরা হচ্ছে আদরের জিনিস, তাদের সব সময় আদরে রাখতে হয়। ইহাম কিছু বলবে তার আগেই আবারও কিছু টের পেয়ে বলে ওঠে, মায়েরা একদম শক্ত হাতে ধরবে না, ব্লিডিং হবে। তারপর কানের নিচে টেনে দিব এক চড়। ফিলিংস এর সবটা 12টা বাজিয়ে দিতে ওই বজ্জাত লোকটা 1 সেকেন্ডেরও লাগলো না। অভিমানে নাক ফুলে ওঠে মায়েরার, গাল ভার করে জবাব দেয়, আপনি এমন কেন? একটু ভালো করে কথা বলতে পারেন না? সব সময় খ্যাক খ্যাক করেন। আমি এমনই, মানিয়ে নিতে পারবে তো? বুঝে নাও। কিন্তু প্রশ্ন করেছে ঠিকই, কিন্তু উত্তরের আশা করল না ইহাম, যেন অদৃশ্য এক জোর মায়েরা থাকতে না চাইলেও রেখে দিতে পারবে সে। তার মাঝে এই অহমিকা ভরপুর। মায়েরাকে নিজের থেকে সরিয়ে মুখোমুখি করে ইহাম। লাজুক মেয়েটা মাথা নুয়ে আছে। ইহাম ফিসফিস করে বলে উঠল, তোমার কি খুব আদর পেতে ইচ্ছা হচ্ছে নাকি মায়েরা, এখানে এই অবস্থায়? লজ্জায় মায়েরার করুণ দশা। গোল গাল দুটি রক্তিম আভায় ছেয়ে গেছে। মনে হচ্ছে এখনই ছুটে কোথাও পালিয়ে যাক, আর এই লোকের সামনে থেকে অন্তত রেহাই পাক খানিক। এই লোকও যে এই ধরনের কথা বলে লজ্জায় লজ্জায় তাকে মেরে ফেলার ক্ষমতা রাখে তা যেন ধারণাতেও আনেনি সে। ছি, সুযোগ পেলেই গম্ভীর কথা কম বলা মানুষটাও বেফাঁস কথা বলতে এক চিমটি আটকায় না। পুরুষ মানুষ রসিক রোমান্টিক হোক কিংবা গম্ভীর হোক, কিছু ক্ষেত্রে বেফাঁস কথা বলবে না। মানে বারবার ঠুস ঠাস করে আদর আহ্লাদে কথা বলছো যে, আর যে আপেলের মতো লাল টুকটুকে ফেস করে রেখেছো। চুপ। ইহাম মন্ত্রপুতের মতো এক নজরে চেয়ে আছে মায়েরার রক্তিম টসটসে গালের দিকে। কেমন মোহাচ্ছন্ন হয়ে মাতোয়ারা কণ্ঠে হিসহিস করল, ক্যান আই গিভ আ বাইট অন দ্য চেক্স লাইক ইয়োর অ্যাপল? চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।